সরকারের প্রতি আহ্বান জানাবো যে আপনারা এটা তদন্ত করেন। এখানে ভারতের রয়ের এখানে সংযুক্তিতা রয়েছে এবং তাদের ইন্ধন রয়েছে। আমি নিজেও মাদ্রাসায় পড়াশোনা করেছি। আমি জামিয়া মাদানিয়া বারিধারায় তাফসীরে জালালাইন পর্যন্ত পড়াশোনা করেছি। এই তখনও এই ইজতেমায় যাওয়া হয়েছে এবং কাকরাইলের যে বাংলাদেশের যে কেন্দ্রবিন্দুটি আমি সেখানেও গিয়েছি। আমার তাবলিগেও কয়েকবার সময় দেওয়ার সুযোগ হয়েছে। হুম। এ কথাটা বলার উদ্দেশ্য হলো যে সেই ইনভায়রনমেন্টার সম্পর্কে আমার বাস্তব কিছু অভিজ্ঞতা রয়েছে। আসলে বাংলাদেশে আমরা যেটা বলে থাকি, বাংলাদেশে সারা বিশ্বেই যে আপনার হচ্ছে আমাদের যে হজ মুসলমানদের যে সর্ববৃহৎ জমায়েত, সেটির পরে কিন্তু এই বিশ্ব ইজতেমাটাকে সর্ববৃহৎ মানে দ্বিতীয় বৃহত্তর মুসলিমদের একটা জমায়েতের একটা জায়গা হিসেবে বা একটা আহ উৎসব বা একটা আয়োজন হিসেবে কিন্তু সারা বিশ্বে চিহ্নিত ছিল এবং পালিত হতো। আপনি যেটি প্রশ্ন করলেন যে এই যে সমস্যাটি তৈরি হলো, গ্রুপিং হয়ে গেল, তারপরে গ্রুপিং থেকে সংঘাত। এখন ওই তাবলিগে যে মানে পাঁচটি আহ, আপনার হচ্ছে উসুল শিক্ষা দেওয়া হয়, তার ভিতরে একটাও তো নাই যে এরকম মানে মতের বিরোধ হলে, মতের ভিন্নতা হলে তাহলে তার উপর তার মাথা ফাটাই দিতে হবে, তাকে মারতে হবে, তার উপর হামলা করতে হবে। আর আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা আমাদের যে দেশের ধর্মপ্রাণ সহজ সরল মানুষ যারা যারা ধর্মকে খুবই ভালোবাসেন এবং আহ ধর্মীয় বিষয়ে তারা খুবই সেন্টিমেন্টাল, এই জায়গাটায় তাদেরকে একটি ষড়যন্ত্রের ফাঁদে ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনাটা কিন্তু এই যে আওয়ামী লীগের সরকারের সময়, সেই সময় আমরা প্রথম লক্ষ্য করি যে হুম। আহ, দুইটা গ্রুপ আলেমদের, তাবলিগের, তাদের ভিতরেই এই সংঘর্ষের সূত্রপাতটা হয়। এবং সেখান থেকে বাংলাদেশে এই তাবলিগ জামাতের পরে আলাদা আলাদা করে দিল, দুই দফায় এরকম তাবলিগ অনুষ্ঠিত হবে। আচ্ছা, তাবলিগ জামাত মানে ধর্মের বিষয়, সার্বজনীন বিষয়, এটাকে যদি দুইটা গ্রুপে ভাগ করে দেওয়া হয়, তাহলে তো সেটা সার্বজনীনতা তখনই শেষ হয়ে গেল। আমি একটা কথা বলবো আজকে একটু সাহস করে, কারণ এখন সাহস করে অনেক কিছু বলেছি এতদিন, এখনো বলতে হবে মনে হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে সরকারের প্রতি আহ্বান জানাবো যে আপনারা এটা তদন্ত করেন। এখানে ভারতের রয়ের এখানে সংযুক্তিতা রয়েছে এবং তাদের ইন্ধন রয়েছে। আমি তাদেরকে এটি খতিয়ে দেখার জন্য বলবো যে আমার বিশ্লেষণ থেকে আমি এই কথাটা বলছি। এই সে বলতে গন্ডগোল আপনি তখন বিশ্বাস করছেন রয়েছে নাকি আপনি অনুমান করছেন, নাকি হ্যাঁ, আপনার কাছে কোনো তথ্য আছে? হ্যাঁ, আমি আমার জায়গা থেকে বলছি। যদি বা আমার সাথে আমি 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 সহযোগিতা করবো সেক্ষেত্রে ফার্দার। আর আরেকটা জায়গায় বলবো যে আজকে অনেকেই কিন্তু এই পোস্টটা দিয়েছেন যে কিছু লোক দাঁড়িয়ে আছে, তারা মানুষ পাইলেই পিটাচ্ছে। হ্যাঁ, কোন দল সেটা দেখতেছে না, কোন গ্রুপ সেটাও বলতেছে না, বলতেছে মুরব্বীদেরকে মারছে। এই লোকগুলো কারা, তাদেরকে কিন্তু আইডেন্টিফাই করা যাচ্ছে না। তাহলে বাংলাদেশের মানুষ কে একটা কেওয়াজের ভিতরে লিপ্ত করা কিন্তু খুব কঠিন কোনো কিছু না। হ্যাঁ, এখন আমরা তাদেরকে কিভাবে আইডেন্টিফাই করব একটা সংঘর্ষ বাঁধিয়ে দেওয়ার? এই জন্য আমি আসলে এই মুহূর্তে আমাদের তাবলিগ জামাতে যারা ধর্মপ্রাণ মুসলমান রয়েছেন, বাংলাদেশের মানুষ যারা রয়েছেন, তাদের প্রতি আমি করজোরে অনুরোধ করব যে দেখেন, আপনি যার মাথায় বাড়ি দিচ্ছেন, যার গায়ে আঘাত করতেছেন, আপনি কেন করতেছেন? আপনি চিন্তা করেন, এটা কি আসলে নবীর শিক্ষা? এটা কি আসলে আমাদের দিনের শিক্ষা, ইসলামের শিক্ষা? যদি মতবিরোধ হয়, সেটা তো মীমাংসা করার তো প্রক্রিয়া আছে, সেটার মীমাংসা করার সিস্টেম আছে, তাই না? হুম। তাহলে আপনারা কেন মারামারি করতেছেন? আপনারা প্লিজ শান্ত হবেন, আপনারা এখানে ষড়যন্ত্রের ফাঁদে পা দিবেন না। এটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র, সেটার অংশ হবেন না। জি, তার মানে আপনি মনে করছেন এটা আন্তর্জাতিক একটা ষড়যন্ত্র, এবং পাশাপাশি আপনি মনে করছেন ভারতের এটা বলতে, কিন্তু আপনাদের কোনো ধরনের তদন্ত বলুন বা আপনাদের দৃষ্টিতে আভ্যন্তরীণ রাজনীতি কোনো সম্পৃক্ততা দেখতে পান কিনা এখানে? রাজনৈতিক সম্পৃক্ততা বলতে এখানে আসলে ভারতের বা তারা আর আওয়ামী লীগ এর ভিতরে তো কোনো পার্থক্য নাই। আমি সবসময় এই কথাটা বলছি, আজকেও আমাদের প্রোগ্রাম ছিল, সেখানে পাবলিকলি এই কথাটা আমি বারবার বলার চেষ্টা করছি যে এখানে ভারত বা বিজেপি, তাদের যে আগ্রাসন, বা আওয়ামী লীগ একই জিনিস। কারণ মোদি যে কথাটা বললো যে ইন্ডিয়াস ভিক্টোরি, কোন অর্থ থেকে বলছে? এক অর্থ থেকে এটা তো ঠিক, তার কথা তো ঠিক। হ্যাঁ, কারণ আওয়ামী লীগের মাধ্যমে তারা বাংলাদেশটাকে তাদের মতো করে কাজে লাগাতে পেরেছে। হ্যাঁ, তাদের মতো করে ব্যবহার করতে পেরেছে, তাহলে তো ইন্ডিয়াস ইন্ডিয়াস ভিক্টোরি। তো সেক্ষেত্রে এখানে
বা ভারত বা আওয়ামী লীগের আমি কোনো পার্থক্য দেখি না। তারা আওয়ামী লীগকে তাদের এখানকার এজেন্ট হিসেবে, হুম প্রতিনিধি হিসেবে তাদেরকে ব্যবহার করছে। আমার মনে হয় যে আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছেন তাদেরও এই জায়গাটায় সচেতন হওয়া উচিত। তারা যে আসলে এখানে বুঝে বা না বুঝে একটা মানে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, আহ, স্বাধীনতা, এই যে আমাদের মানে সেন্টিমেন্টের জায়গাগুলো, সেই সেন্টিমেন্টের জায়গাগুলোতে আসলে আবেগে আপ্লুত হয়ে এখন যে মানে ভুলে পা দিচ্ছেন, এটা কিন্তু তাদেরকে বুঝতে হবে। দেখেন এই যে একটা অনলাইন কনভারসেশন কিন্তু বের হয়ে আসছে যে তারা এখন বলতেছে যে তারা কিলিং মিশন চালাবে। আমি একটা কথা বলি, আমি আজ থেকে প্রায় 2.5 মাস আগে এই ডাকসুর সামনে আমি বক্তব্যে বলেছি যে আমার কাছে তথ্য আছে, হ্যাঁ, বিশ্ববিদ্যালয় আশেপাশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেদিন ওই যে মুখোশ মিছিল করেছিল ছাত্রলীগ মধুর ক্যান্টিনের সামনে, তার আগের দিন বলেছিলাম যে আগামী কালকে বা কয়েকদিনের ভিতরে তারা এরকম মিছিল করবে, ক্যাম্পাসে ঢুকবে, বিভিন্ন জায়গায় তাদের ওই যে গণ অভ্যুত্থানের সময় যে তালিকাটা তৈরি করা হয়েছিল, হুম হ্যাঁ, ছাত্র নেতাদের, সাংবাদিকদের, অ্যাক্টিভিস্টদের, বুদ্ধিজীবীদের, বিভিন্ন শ্রেণী পেশার নেতাদের তালিকা, বিশেষ করে প্রভাবশালী ছাত্র নেতা বা গুরুত্বপূর্ণ ছাত্র নেতাদের এবং অ্যাক্টিভিস্টদের সেই তালিকা কিন্তু এখনো আছে। তো সেই তালিকা ধরে ধরে তারা কিন্তু সাবোটেজ করবে এবং একটা আতঙ্ক তৈরি করবে। সেটা কিন্তু এখন হচ্ছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে হুম এই যে হত্যা করা হচ্ছে, এই যে পরিস্থিতিগুলো তৈরি করা হচ্ছে। তো তারা এটাই বললাম যে আসলে ছাত্রদেরকে যে হত্যা করার কয়েকদিন নিয়ে যতটুকু শুনলাম, গত কয়েকদিন 3 জন অন্তত পক্ষে নিহত হয়েছে বা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, 4 জন, এগুলো আজকে আজকে আরেকজনের খবর পাওয়া গেছে চট্টগ্রামে, তাকে জবাই করা হয়েছে। ও, তার মানে কি আপনি এই এই সবগুলিকেই একই সূত্র গাঁথতে চাচ্ছেন? সবগুলিকেই আসলে এই ধরনের একটার সাথে আরেকটা সম্পৃক্ত রয়েছে ঘটনাগুলি? আসলে গাঁথতে চাচ্ছি না, সবগুলো আসলে একই সূত্রে গাঁথা। আমি ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা যদি বলি, আমি দুবার জেলে জেলে ছিলাম দীর্ঘ সময়, এবং আমার অসংখ্যবার রিমান্ডে যাওয়ার সুযোগ হয়েছে। তো বাংলাদেশের ডিপ স্টেট পলিটিক্স যেটা, সেটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা আছে, যে কিভাবে রাষ্ট্র ব্যবস্থাটা চলতো, কারা চালাতো। এখনো আসলে সেই জায়গাটা থেকে এই সরকার অভ্যুত্থানের পরে বা আমরা কতটা বের হয়ে আসতে পেরেছি। সেই জন্য আমি তো ডাইরেক্ট বলে দিলাম যে এখনো আমরা তাদের সেই যে গ্রাস, করালো গ্রাস, হুম আধিপত্যবাদের আগ্রাসনের গ্রাস, সেই গ্রাস থেকে আমরা তো খুব অল্পই বের হইতে পেরেছি, এবং যতটুকু বের হয়েছি আবার তাদের পেটে আবার চলে যাচ্ছি। এটা তো বাস্তবতা। আমি বলছি কিন্তু, শুধু আমি সাহস করে বলছি, কারণ আসলে বলতে গেলে কাউকে না কাউকে বা আহ, কোনো না কোনো গ্রুপকে বা কোনো না কোনো শক্তিকে আসলে সামনে এসে সঠিক কথা, সত্য কথাগুলোকে বলতে হবে, জীবনের পরোয়া না করে। এতদিনও পরোয়া করে নাই, এখনো পরোয়া না করে কথাগুলো বলছি। এই যে মধুর ক্যান্টিনের সামনে যে লেখাগুলো ছিল, সেই লেখাগুলো 2 দিন আগে রাতের বেলা, গভীর রাতে এসে কারা, কে বা কারা মুছে দিয়ে গেছে। আমি একটু আগে যেখানে যে কাজ করে কানাইদা ওনার নাম, ওনাকে বললাম যে ভাই এগুলা কারা করছে। উনি বলতেছে ভাই অনেক রাতে রাতে আসছে, আমরা তো ওইভাবে করে দেখে নিয়ে আসেন, আপনারা দেখাই। তা বিশ্ববিদ্যালয়ে ঢুকে তারা এই কাজগুলো করে যাচ্ছে, এবং বিভিন্ন জায়গায় তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানগুলো আবার লিখতেছে। তো এটা তো মানে খুব মানে একটা নর্মাল ব্যাপার, বিভিন্ন জায়গায় মিছিল দিচ্ছে, এবং সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটা, তারা কিলিং মিশন চালাচ্ছে, যেটা সম্পর্কে আমাদের আগে আগে থেকেই মানে ধারণা ছিল, আমাদের আগে থেকে আমাদের অ্যানালাইসিস ছিল।